অনেক তো হলো দীঘাপুরী, চলুন এবার নতুন কোথাও ঘুরি। শীতের শেষে কোথায় যাবেন, এই ভিডিওতেই তার খোঁজ পাবেন। 3 রাত 4 দিনে আমরা ঘুরেছিলাম শিমলিপাল টাইগার রিজার্ভ থেকে শুরু করে বাংরিপোষি দেবকুন সহ উড়িষ্যার বহু অফবিট জায়গা, যেখানে গভীর অরণ্য থেকে শুরু করে দেখেছিলাম বড় বড় পাহাড়, আদিবাসী জনজীবন এবং বেশ কিছু জলপ্রপাত। আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ঝাড়গ্রামের এবং উড়িষ্যার বিভিন্ন অফবিট জায়গা। আর আজকে হচ্ছে এই সিরিজের প্রথম দিন। গুড মর্নিং, আজকে 8ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে নতুন একটা সিরিজ। 3 রাত্রি 4 দিনের দুর্দান্ত একটা ট্যুর প্যাকেজ নিয়ে আজকে বেরিয়ে পড়েছি। আর এখন রয়েছি শালিমার স্টেশনের সামনে। এখান থেকে যাব খড়গপুর থেকে আমাদের প্যাকেজটা শুরু হবে। এই ট্যুর প্ল্যানে রয়েছে ঝাড়গ্রামের কিছু অফবিট প্লেস, তাছাড়া উড়িষ্যার বেশ কিছু অফবিট প্লেস রয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত একটা সিরিজ শুরু হতে চলেছে। খড়গপুর যাওয়ার জন্য আমি শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস করে যাচ্ছি, তবে আপনারা কিন্তু হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন যেগুলোর খড়গপুর হয়ে যায়। তাছাড়াও হাওড়া থেকে খড়গপুরের অনেকগুলো লোকাল ট্রেন চলে, তো আপনারা যে কোনোভাবে খড়গপুর পৌঁছে যেতে পারেন। তারপরেই খড়গপুর থেকে আপনারা আপনাদের ট্যুরটা শুরু করতে পারেন। স্টেশনের বাইরে থেকে ব্রেকফাস্ট সেরে স্টেশনে ঢুকে পড়লাম। ট্রেন অনেকটা লেট ছিল, 10টা 8 বাজে, আর ট্রেন এইমাত্র শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। এমনিতেই অনেক লেট, আবার কখন ছাড়ে দেখি 10টা 8 তো বাজে এখন। ধৌলি এক্সপ্রেসের সেকেন্ড সিটিং কোচ, অল্প জার্নি, 2 ঘন্টা মতো জার্নি। সময় হলো 10টা 46। বাপরে এত আওয়াজ! মানে 1.5 ঘন্টা লেটে ট্রেন ছাড়লো শালিমার স্টেশন থেকে। প্রথমে 1.5 ঘন্টা লেট। আজকে সারাদিন ট্যুর প্যাকেজ ছিল, মানে সকাল 11টা থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন জায়গা ঘুরে দেখার কথা। তার মধ্যে প্রথমে 1.5 ঘন্টা লেট হয়ে গেল। জানি না কতটা কি কভার করতে পারবো, তবে অবশ্যই চেষ্টা তো করবই যতটা কভার করা যায়। জানি না ভারতীয় রেল কবে টাইম মেনটেন করবে। প্রত্যেকটা রুটের ট্রেন দেখি লেট, কোনোটা 2 ঘন্টা, কোনোটা 4 ঘন্টা। অনেক অফবিট প্লেস আজকে আপনাদের দেখাবো। আজকে বলে না, পরপর 4 দিন এই ট্যুর চলবে। প্রত্যেকটা দিনই নতুন নতুন জায়গা থাকছে এই সিরিজে। তো ভিডিওটা দেখতে থাকুন, ততক্ষণ ট্রেনটা পৌঁছে যাক খড়গপুর স্টেশন। ও 106, ভালো স্পিডে যাচ্ছে এখন। ট্রেন লেটে ছেড়েছে ঠিকই, কিন্তু বেশ ভালো স্পিডে যাচ্ছে। এবারে পার করব কোলাঘাট ব্রিজ। রূপনারায়ণ নদীর ওপরে যে কোলাঘাট ব্রিজ, সেটাই আসছে সামনে। ও দারুণ সুন্দর লাগে ব্রিজগুলো যখন পার হয়। রূপনারায়ণ নদীর অসাধারণ রূপ। পার করছি এখন কোলাঘাট ব্রিজ। এবারে আসছে রাঁচি হাওড়া বন্দে ভারত। ও রাঁচি হাওড়া বন্দে ভারত। এই আমরা পৌঁছে গেলাম খড়গপুর জংশন। 12টা 37। তো এই পৌঁছালাম খড়গপুর স্টেশন। সময় হয়ে গেল দুপুর 12টা 40। ট্রেনের জন্য তো অনেকটা লেট হয়ে গেল, কিছু করার নেই। তো এখন খড়গপুর স্টেশনের বাইরে যাবো, আর সেখানেই ওয়েট করছে আমাদের জন্য আজকের সাইড সিনের গাড়ি। খড়গপুর নেমে এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে খড়গপুর স্টেশনের বাইরের দৃশ্য। তবে আমি বলবো আপনারা এই ট্যুরে আসলে একটু সকাল সকাল চলে আসবেন খড়গপুরে, তাহলে আপনারা সারাদিন বেশ সময় নিয়ে ঘুরতে পারবেন। খড়গপুর স্টেশনের বাইরে দেখা হলো আমাদের ট্যুর অপারেটর প্রণবদার সঙ্গে। তারপর আমরা খড়গপুর স্টেশন থেকে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য
কুরুমবেড়া ফোর্টের দিকে। এসে পৌঁছে গেলাম কুরুমবেড়া ফোর্ট। এটা পশ্চিম মেদিনীপুরের গগনেশ্বর গ্রামে অবস্থিত। এই ফোর্ট বা দুর্গ এটা মাকড়া পাথরের তৈরি। চারিদিকটা কিন্তু এরকম প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, উঁচু প্রাচীর, দারুণ সুন্দর একটা জায়গা। তো এখন ভেতরে যাব, কুরুমবেড়া ফোর্টের ভেতরে গিয়ে ভেতরটা দেখব কেমন। এই হচ্ছে গেট, কুরুমবেড়া ফোর্টের গেট। এই প্রবেশ করলাম কুরুমবেড়া ফোর্ট। ভেতরটা কেমন দেখি। ওহ, দারুণ সুন্দর জায়গা। চারিদিকটা এরকম ঘেরা রয়েছে পাথর দিয়ে, আর এগুলো মাকড়া পাথর। যে প্রণবদা আছে এই জায়গার বিষয়ে একটু জেনে নেব। দাদা, এই জায়গা সম্পর্কে একটু বলুন। নমস্কার। এই জায়গাটা হলো পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত, অর্থাৎ পশ্চিমবঙ্গেরই মধ্যেই শুধু একমাত্র ফোর্ট, যেটা হচ্ছে ফোর্ট নামে এখন রূপান্তরিত হয়েছে, কিন্তু আগে কিন্তু এটা ছিল উড়িষ্যা রাজাদের অধীনস্থ, এবং তাদেরই ছিল এটা মন্দির, গগনেশ্বর শিবের মন্দির। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে শিবের লিঙ্গ যেখানে রাখা হয় এবং জল নিষ্কাশনের যে ব্যবস্থা রয়েছে, ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, এই সামনের এইটাতে কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল। তাই এর থেকে বোঝা যায় এটা কিন্তু একটা মন্দির ছিল, এবং এই মন্দিরের নাম ছিল কিন্তু গগনেশ্বর শিব মন্দির। এবং এই মন্দির পরবর্তীতে মোগল আছে, মোগলের যে সেনাপতি তাহের খান, সেই তাহের খান কিন্তু এখানে আক্রমণ করেন। আক্রমণ করার পর এই মন্দির ভেঙে এবং মন্দিরের পাথর দিয়ে এই সামনের এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদটি নির্মাণ করেন, এবং তারপর থেকে এটা একটা সেনা ছাউনিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দায়িত্বে নেয়, এবং এখন এটা ট্যুরিজম একটা প্লেসে রূপান্তরিত হয়েছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের কিন্তু অফবিট ফোর্ট আপনারা দেখতে হলে অবশ্যই আসতে হবে এই সমস্ত অফবিট স্থানে। এই হচ্ছে সেই মসজিদ যেটা পরে বানানো হয় তাহের খান আমলে। আর এই পুরো জায়গাটা বেশ শক্তপোক্তভাবে কিন্তু এই দুর্গটা বানানো। চারিদিকটা এরকম ঘেরা রয়েছে, আর মাঝখানে এরকম ফাঁকা জায়গা। এখানে এখন মোটামুটি কিছু ফুলের গাছ টাছ লাগানো রয়েছে। এই ফোর্টটা তৈরি হয় মোটামুটি 1438 থেকে 1470 এই সময়কালের মধ্যে। উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেব এটা তৈরি করেন। আর এই দুর্গটা সম্পূর্ণ মাকড়া পাথরের তৈরি। আর এই জায়গাটার নাম কুরুমবেড়া ফোর্ট। কুরুম কথার অর্থ হচ্ছে শক্ত পাথর, আর বেড়া মানে প্রাচীর, মানে শক্ত পাথরের প্রাচীর, এটা জায়গাটার নাম। সেই জন্য এই জায়গার নাম কুরুমবেড়া ফোর্ট। আর ভেতরটা দারুণভাবে তৈরি। বাইরে থেকে দেখছিলাম, ভেতরে আসলাম, আর এই যে ভেতরে এরকম পাথরের কাজ, এগুলোকে বলছে মাকড়া পাথর। এই যে বেশ শক্তপোক্ত পাথর। এই জায়গাগুলো হচ্ছে একটা ঐতিহাসিক স্থান, মানে প্রচুর আগে, অনেক বছর আগে, 1470 সালের কথা, সেই টাইমে তৈরি করা। প্রায় 600 বছরেরও বেশি আগে এই দুর্গটা তৈরি। এরকম শক্তিশালী পাথর দিয়ে এই জায়গাটা বানানো, যেটা এখনো টিকে রয়েছে, যদিও অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এরকম অফবিট প্লেসে এই জায়গাগুলো ভিজিট করতে গেলে অবশ্যই আসতে হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উড়িষ্যার এই অফবিট প্লেসে। এই ট্যুরের বেশিরভাগ জায়গায় থাকবে অফবিট জায়গা। কুরুমবেড়া ফোর্ট দেখে আসলাম, আর সময় হয়ে গেল অনেকটাই, তো খিদে পেয়েছে প্রচুর। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। এখানে আমাদের গাড়ি দাঁড়ালো, তেয়াতরি হোটেল। এই হচ্ছে হোটেল। বেশ ভিড় আছে দুপুরবেলা এখন। এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো। তো প্রথম দিনের লাঞ্চ এই যে চলে আসলো। কি কি আছে একটু দেখিয়ে দিই। রয়েছে ভাত, কুমড়োর ঘন্ট, আর একটা বেগুন বড়ি মাছের মাথা দিয়ে একটা তরকারি, একটা কলমি শাক, আর এই ডাল, আর এই হচ্ছে মাছ, রয়েছে দই। এই খাওয়া দাওয়া কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই। তো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্য, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু জঙ্গলকন্যা সেতু, আর তার সঙ্গে থাকবে সুবর্ণরেখা নদী। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের নয়াগ্রামে অবস্থিত জঙ্গলকন্যা সেতু। এই সেতুর দৈর্ঘ্য 1.47 কিলোমিটার। উইকিপিডিয়া অনুযায়ী পশ্চিমবঙ্গের জয়ী সেতু এবং ফারাক্কা সেতুর পরে তৃতীয় স্থানে রয়েছে এই জঙ্গলকন্যা সেতু। এই হচ্ছে জঙ্গলকন্যা সেতু, আর এই নিচে রয়েছে সুবর্ণরেখা নদী। জল কিন্তু একটু কমই রয়েছে এখন এই সময়, যদিও বর্ষার সময় যে কতটা চওড়া হয় নদীটা সেটা দেখলেই অনুমান করা যায়। ওই যে এতটা চওড়া। জঙ্গলকন্যা সেতু এটা কিন্তু ঝাড়গ্রামে, মানে আমরা ছিলাম এতক্ষণ পশ্চিম মেদিনীপুরে, সেখান থেকে আমরা এইমাত্র প্রবেশ করলাম ঝাড়গ্রামে। আর ঝাড়গ্রামে আজকে আমাদের এটাই প্রথম স্পট। আজকের দেখার জায়গাগুলোর মধ্যে এটাও কিন্তু একটা, এই জঙ্গলকন্যা সেতু। এখানটায় করানো হয় নৌকা বিহার। এই যে এখানে রয়েছে কিছু নৌকা দাঁড়িয়ে,
যে নৌকা বিহারটা করানো হয় এটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে। আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছে, যে কারণে আমাদের হাতে সময় খুব কম, তার জন্য কিন্তু আমরা এই নৌকা বিহারটা মিস করলাম, খুবই মিস করছি। মানে এরকম সুবর্ণরেখা নদীতে নৌকা বিহার দারুণ লাগতো, কিন্তু কিছু করার নেই, সময় হাতে কম, আমরা দেরি করে এসেছি, সেজন্য এটা মিস করলাম। তবে আপনারা আসলে কিন্তু এই নৌকা বিহারটা করতে পারবেন, আর এই নৌকা বিহার এই প্যাকেজের মধ্যেই থাকছে। এবারে আমরা যাচ্ছি তপবনের দিকে। আজকের সেরা জায়গা বলতে পারেন এই তপবন। তপবনে রয়েছে ঋষি বাল্মীকির আশ্রম, তাছাড়াও লব কুশের জন্মস্থান। তো সেই বাংলার তপবন, সেখানেই যাচ্ছি আমরা। তপবন যাচ্ছি, সেই রাস্তাতেই পড়লো এই রাঙ্গিয়ান ড্যাম, সেখানেই দাঁড়িয়ে পড়লাম। ঝাড়গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো দেখার জন্য কিন্তু এইসব জায়গায় আসতেই হবে। এই ড্যামে কিন্তু বুনো হাতি আর হরিণেরা জল খেতে আসে, মানে সন্ধ্যের পরেই নাকি এখানে হাতির পাল এসে জমা হয়। যদিও আমরা এখন দুপুরে এসেছি, তাই হাতি হয়তো দেখতে পাবো না ঠিকই, কিন্তু এখানে হাতি, হরিণ, এরকম বুনো জন্তু জানোয়ার কিন্তু এই ড্যামে এসে জল খায়। তো চলুন আপনাদেরকে ড্যামটা একদম কাছ থেকে দেখায়। এই যে রাঙ্গিয়াম ড্যাম, আর একদম জলের কাছেই চলে এসেছি। এইসব জায়গায় হয়তো হাতিরা এসে জল খায়। এখানে দেখছি পায়ের চিহ্ন, এটা কিসের পায়ের চিহ্ন বুঝতে পারছি না। বিড়ি তো অনেক দেখেছি, বিড়ির পাতাও দেখেছি প্রচুর, কিন্তু সেই গাছ কিন্তু প্রথম দেখলাম। বিড়ি তৈরি হয় যে পাতা দিয়ে, সেই গাছ কিন্তু প্রথম দেখলাম। এই যে এখানে প্রচুর পরপর মানে বাগান রয়েছে, বিড়ির পাতার যে গাছ তার বাগান। এই গাছটাকে বলে কেঁদু গাছ, আর এই পাতাগুলো হচ্ছে কেঁদু গাছের পাতা। এই পাতা দিয়ে এরকম বিড়ি তৈরি হয়। প্রচুর পাতা এরকম পড়ে রয়েছে, এই পাতা দিয়ে কিন্তু বিড়ি তৈরি করা হয়, কেন্দু পাতা। আর এগুলো হচ্ছে শাল পাতা তোলা হয়েছে, এই শাল পাতা দিয়ে যে পাতা তৈরি হয়, দুটো দুটো করে জয়েন্ট করা হয়েছে এইটাকে, এরপরে এরকম বসিয়ে একটা পাতা তৈরি হয়ে যাবে। এরপরে যে গোল গোল করে বাটি হবে, বাটি হবে এগুলো। ডাইস ডাইস বসিয়ে হ্যাঁ, হ্যাঁ। এটা শুকনো করা হবে, তারপর শুকনোর পর এই হচ্ছে ঝাড়গ্রামের প্রকৃতি। রাস্তার চারিদিকে এরকম শুকনো পাতা ছড়িয়ে আছে, আর এরকম শাল গাছের বাগান চারিদিকে, অসাধারণ একটা প্রকৃতি। আর আজকে হচ্ছে এই সিরিজের প্রথম দিন, আজকে এই জায়গাগুলো আপনাদের দেখালাম, আরও জায়গা বাকি রয়েছে। চলুন আবার চলে যাই পরবর্তী জায়গায়। এই হচ্ছে তপবনের রাস্তা, কি দারুণ দৃশ্য। তপবনের রাস্তায় ঢুকেছি, নেটওয়ার্ক আপডেট, এয়ারটেল আর জিও কোনোটাই কিন্তু নেটওয়ার্ক নেই। তপবন জঙ্গল এলাকায় বুনো হাতি রয়েছে, অযথা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাবেন না। এখানে কিন্তু এই যে পোস্টার লিখে দিয়েছে। এই হচ্ছে তপবন, চলে আসলাম তপবনে। তো এই শান্ত পরিবেশটাই কিন্তু একটু সময় কাটাবো, দারুণ সুন্দর একটা জায়গা, দেখেই বুঝতে পারছি। তো চলুন ভেতরটায় গিয়ে দেখি। এখানেই পাবো ঋষি বাল্মীকির আশ্রম, লবকুশের জন্মস্থান, সব কিছুই পাবো। আর ভাগ্যে থাকলে রাম লক্ষ্মণের দেখাও হতে পারে, দেখি। হ্যাঁ, বলতে বলতে রাম সীতার দর্শন কিন্তু হয়ে গেল। তপবনে এসে প্রথমেই রাম সীতার দর্শন, ভালো লাগলো খুব। আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, নাকি শুটিং চলছে কিছু? প্রি ওয়েডিং চলছে, আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। সবাই তো ট্রেডিশনাল করে, আমরা সনাতন। একদম। এখন চলে এসেছি পৌরাণিক কাহিনী রামায়ণ, সেই রামায়ণের যিনি রচয়িতা ঋষি বাল্মীকি, তারই কিন্তু আশ্রম, সেই তপবন, সেখানে এখন চলে এসেছি। এই জায়গাটা ঘুরে দেখব, আর চারিদিকে গাছপালা দিয়ে সুন্দর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর এই জায়গাটা আসলে কিন্তু মন প্রাণ আপনার ভরে যাবেই। আর এই হচ্ছে তপবনের উয়ের ঢিপি, দেখুন কত বড়, অনেকটা উঁচু এই উয়ের ঢিপিটা। এটা হচ্ছে ঋষি বাল্মীকি মুনির আশ্রম। এই যে বাল্মীকি মুনির আশ্রম, এটাই হচ্ছে ঋষি বাল্মীকি মুনির আশ্রম। আর সীতা মায়ের মন্দির, এই হচ্ছে সীতা মায়ের মন্দির। পরিবেশ পরিস্থিতি অনুকূল নিয়ে তপবন হয়। এই তপবন হচ্ছে দস্যু রত্নাকর ছিলেন, ওনার বাবার নাম ছিল চবন্নমণি। এখান থেকে 3 কিলোমিটার দূরে ওই গ্রামটি ছিল, নাম ছিল রঘুনাথপুর। সেই গ্রামটি আজ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে, গ্রামবাসীরা চলে গেছে হাতির ভয়ানক তাণ্ডবে। ওটাই ওখান থেকে ডাকাতি করতেন, মারামারি করতেন। তিনি দস্যু রত্নাকর হইতে ব্রহ্মার আদেশ অনুসারে মরা নাম জপ করিতে করিতে মহামুনি বাল্মীকি হইয়া ওই তপবনে নির্জনে বসিয়া মাতা সরস্বতী কৃপায় তিনি 7 কাণ্ড রামায়ণ রচনা করেছিলেন। এদিকে রয়েছে সীতা মায়ের মন্দির, তার সামনেই এখানে রয়েছে বাল্মীকি মুনির সমাধিস্থল, তার পাশেই রয়েছে লবকুশের জন্মস্থান, বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড, এই যে। আর এটাই ছিল সীতা মায়ের আতুর ঘর, এখানেই জন্ম হয়েছিল
সীতামা এবং রামচন্দ্রের পুত্র লবকুশের এই তপবনেই এরকম জায়গায় জন্মগ্রহণ করেছিল। এই জায়গাগুলোতে আসতে পেরে কিন্তু নিজেকেই অনেকটা ধন্য মনে হয়। এই তপবন ঋষি বাল্মীকির তপবন। এই ট্যুরে আসলে কিন্তু এরকম পৌরাণিক জায়গাগুলো আপনারা দেখে নিতে পারবেন। তপবন হচ্ছে যেসব বনে বা জঙ্গলে তপস্যা করা হয় সেগুলোই তপবন। আর এরকম তপবন কিন্তু ভারতবর্ষে প্রচুর রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে ঋষি বাল্মীকির তপবন। জয় শুভ শান্তি। সামনেই দেখতে পাচ্ছেন যেটা হলুদ রঙের একটা জলের ধারা একটা আসছে। এই হলুদ রঙের জলের ধারাটা হচ্ছে লবকুশ যখন হলুদ মাখিয়ে স্নান করিয়েছিল, সেই ধোয়ার সময় সেই রঙের জলের ধারা কিন্তু সামনে দিয়ে বয়ে আসছে। আর এদিকে ছিল কাজল ধারা, যেটা কাজল যখন মুছিয়েছিল বা ধুয়েছিল সেই থেকে কাজল ধারা একটা এই দিক থেকে আসে এবং সোজা গিয়ে মিশেছে ওদিকে সীতানালাতে গিয়ে মিশেছে। এই দুটো, ওই সামনেরটা হচ্ছে সীতানালা। চলেছি এখন তিলক মাটির ঢিবি দেখতে। যে তিলক মাটি আমরা কিনে থাকি বা যেগুলো আমরা তিলক কাটি যে মাটি দিয়ে, সেই তিলক মাটি ঢিবি। এই যে কত প্রচুর প্রচুর তিলক মাটি এখানে রয়েছে। তো আমি একটু এই তিলক মাটি দিয়ে তিলক কাটবো, চেষ্টা করব একটু ভালো দেখে মাটি নেওয়ার। এই যে বেশ শক্ত, কিন্তু এই হচ্ছে তিলক মাটি। এই তিলক মাটি দিয়ে একটু তিলক কেটে নিলাম। এরকম তিলক মাটি কিন্তু আমাদের পয়সা দিয়ে কিনতে হয়। যাই হোক, এই টুকরোটা আমি নিয়ে যাব সঙ্গে করে, পকেটে করে। এইখানে রয়েছে কিছু সল্টেড মাটি। এই যে এখানে প্রচুর হরিণ আসে, আর এই জায়গাগুলো থেকে মাটিগুলো কিন্তু চেটে চেটে খায়, কারণ তাদের জীবের স্বাদ পরিবর্তনের জন্যই বলুন আর হজমের জন্যই বলুন, কিন্তু এই সল্টেড মাটিগুলো খায়। এবারে দেখব তপবন ড্যাম। সূর্যমামা অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, আর এই হচ্ছে তপবন ড্যাম। জল যদিও কম আছে অনেকটাই। এখানেও হাতি টাতি সব আসে সন্ধ্যেবেলা। এখানে হাতি আসে দাদা? হাতি স্নান করে, আচ্ছা। তপবন ড্যাম। ওই যে প্রচুর হাতির পায়ের ছাপ কিন্তু রয়েছে এখানে। হাতি স্নান করতে আসে নাকি এখানে? যে সীতানালাটা দেখলাম সেই সীতানালার জল এসে এখানে মিশছে, এটাই সীতানালা। তপবনের একটা জায়গায় ঘুরতে ঘুরতে এসে বসলাম আমি আর প্রণবদার সঙ্গে কিন্তু এই 3 রাত 4 দিনের যে ট্যুর প্যাকেজ সেটা করছি। তো দাদার মুখ থেকে শুনে নেব আমরা কি কি জায়গা দেখব, আর এই জায়গাগুলো ঘুরে দেখতে কত খরচ সেটাই দাদার মুখ থেকে শুনবো। নমস্কার সবাইকে, আমাদের জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগত জানাই। তো আমাদের এই ট্যুর যেটা চলছে আজকে প্রথম দিন। আজকে আমরা ঘুরে দেখছি অফবিট ঝাড়গ্রাম। বেশ সুন্দর সুন্দর বেশ কিছু স্পট রয়েছিল, যেখানে কিছু ফোর্ট দেখেছি, রিভার দেখেছি, জঙ্গল দেখেছি, কিছু টেম্পল দেখছি। এইভাবে কিন্তু আজকে সুন্দর এই প্রোগ্রামটা ছিল। আমরা খড়গপুর থেকে আমরা পিক আপ করেছিলাম এবং আজকে আমরা রাত্রে থাকবো গোপীবল্লভপুরে। তো আমাদের এটা আজকে চলছে 3 রাত 4 দিনের আমাদের ট্যুর প্যাকেজ চলছে। এই ট্যুর প্যাকেজের মধ্যে দারুণ দারুণ সব জায়গা রয়েছে। আগামীকাল আমরা চলে যাব শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট সাফারিতে। পুরো সারাটা দিন ওখানেই থাকবো জঙ্গলের ভেতরে। তৃতীয় দিন থাকছে বাংরিবসি সার্কিট। চতুর্থ দিন থাকবে দেবকুণ্ড সহ কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সাফারি। তো দারুণ ট্যুর প্ল্যান, 3 নাইট 4 ডেজ। এর মধ্যে কিন্তু আপনার পিক আপ, ড্রপ, থাকা, খাওয়া, সাইট সিন এবং গাড়িটা আপনাদের সাথেই থাকছে, ডিলাক্স রুম থাকছে, A to Z সব কিছু। তার মধ্যে পার্কিংয়ের টাকা, আপনার এখানে এন্ট্রি টিকিট, নৌকা বিহারের টাকা সব কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যেই। তো 3 রাত 4 দিনের প্যাকেজটা হচ্ছে আপনার 9,500। এবং 2 রাত 3 দিন যদি আপনি বলেন যে 2 রাত 3 দিন আপনার সময় যদি কম থাকে, তাহলে 2 রাত 3 দিনের জন্য প্যাকেজটা হচ্ছে 7,500। তো আপনার খড়গপুর আসার পর থেকে আর টোটাল 1 টাকা খরচ করতে লাগছে। সুন্দরভাবে ট্যুরটা করবেন, দারুণভাবে এনজয় করে, মানে বুক ভরা অক্সিজেন, মন ভরা প্রশান্তি নিয়ে বাড়ির পথে যাবেন। সবাইকে জানাই ধন্যবাদ। তো সবই শুনলেন, প্যাকেজ সম্পর্কে দাদা পুরোটা ক্লিয়ার বলে দিলেন আপনাদের। আর এখানে দাদা কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছে, মানে ঝাড়গ্রাম, উড়িষ্যা পুরো অফবিট জায়গাগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পাবেন। তো দাদা খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে, আপনারাও কিন্তু চাইলে এই জায়গাগুলো এসে ঘুরতে পারেন, খুব ভালো লাগবে আপনাদেরও, এটা আমি বলতে পারি। তো এখান থেকে আমরা নেক্সট চলে যাবো কোথায় দাদা? এরপর যাবো আমরা রামেশ্বর মন্দির। রামেশ্বর মন্দিরে, তারপরে রয়েছে গোপীবল্লভপুর রাধা গোবিন্দ জিউ মন্দির। ব্যাস, এটা দিয়ে আজকের ট্যুর কমপ্লিট হবে। রামেশ্বর মন্দির যাওয়ার পথে রামেশ্বর হাট পেলাম, তো সেই হাটের সামনে একটু দাঁড়িয়ে পড়লাম, হাটটা ঘুরে একটু দেখি। আমাদের গ্রামে যেরকম হাট বসে সেরকমই এখানে একটা হাট। আর এই যে রামেশ্বর হাট, রামেশ্বর হাট কি কি বিক্রি হচ্ছে, বেগুন, শশা, লঙ্কা যেরকম হয় আর কি গ্রামগঞ্জের হাট, বাঁধাকপি, আর এই যে শুটকি মাছ। এটা কি শুটকি? পাটিয়া শুকা। কি মাছ ওটা? মানে পাটিয়া মাছ। আচ্ছা, তো পাটিয়া মাছের শুটকি মাছ আর কি, অনেক রকম আছে এখানে।
দারুণ সুন্দর একটা হাট গ্রামের মাঝে, রামেশ্বর গ্রাম। এই জিলাপি, এরকম জিলাপি ভাজা হচ্ছে হাটে, একদম কাঠের আগুনে ভাজা হচ্ছে। একদম গরম গরম জিলাপি। তো হাটের মধ্যে ভাজছে জিলাপি, পেঁয়াজি, চপ। তো এখান থেকে একটা পেঁয়াজি নিলাম, টেস্ট করছি। দারুণ গরম গরম পেঁয়াজি, হেভি টেস্ট। এই হচ্ছে রামেশ্বর মন্দির। শ্রীরামচন্দ্র যখন সীতামাকে তপবন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন, সীতামায়ের ইচ্ছে হয়েছিল মহাদেবের পুজো দিতে, তাই এখানে কিন্তু পাথর দিয়ে শিবলিঙ্গ তৈরি করে মা সীতা পুজো দিয়েছিলেন। তারপর থেকে এখানে তৈরি হয়েছে রামেশ্বর মন্দির দেখে আমরা রওনা দিলাম গোপীবল্লভপুরের রাধা গোবিন্দ জিও মন্দিরের উদ্দেশ্যে। তখন প্রায় অন্ধকার নেমে এসেছে। এই হচ্ছে গোপীবল্লভপুর রাধা গোবিন্দ জিও মন্দির। গোপীবল্লভপুর রাধা গোবিন্দ জিও মন্দির, এখানে এসে পৌঁছালাম। এখন কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর ভেতরে চলছে আরতি। সেই আরতির দৃশ্যটা কিছুটা দেখলাম। রাধা গোবিন্দ জিও মন্দির দেখে এবারে চলে আসলাম আমরা আজকে রাত্রিরে যে হোটেলে স্টে করব সেই হোটেলে। মানে এটা কিন্তু গোপীবল্লভপুরেই, আর এই হোটেলের নাম হচ্ছে গোপীকুঞ্জ। এখানেই থাকবো আজকে রাত্রিটা। এই হচ্ছে গোপীকুঞ্জ, এই সিঁড়ি দিয়ে উঠছে এখন গোপীকুঞ্জ, বেশ বড় একটা হোটেল। তো এই হচ্ছে হোটেল, চলে আসলাম। তো হোটেলের রুমটা আপনাদের একটু দেখাই। এই রুমেই থাকবো আজকে। আর এই হচ্ছে বেশ বড় একটা রুম, এখানে একটা বড় বেড রয়েছে, এই একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে রয়েছে তাওয়াল, এদিকে রয়েছে একটা টিভি, আর এখানে একটা টি টেবিল, দুটো চেয়ার, আর এখানে দিয়েছে ব্রাশ, কোলগেট, ফেস ওয়াশ, সব কিছু দিয়েছে। আর এখানে একটা ড্রেসিং টেবিল। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটাও বেশ বড় আছে। আর এই যে গিজারের ব্যবস্থা রয়েছে ওয়াশরুমে, হচ্ছে কোমোড আর আয়না, যে বেসিন। বেশ ভালো হোটেলটা, বেশ বড় আছে, আর রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফ্রেশ রুম রয়েছে। সেই ভোরবেলা বেরিয়েছি, শরীর কিন্তু একদম ক্লান্ত। এখন একটু ফ্রেশ হবো, স্নান টান করবো, করে রেস্ট নেব। আর এই প্যাকেজের মধ্যে রাত্রিরে ডিনারে কি দেওয়া হয় সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আপাতত একটু ফ্রেশ হয়ে নিই। 2 hours later. এই হচ্ছে রাত্রিরের ডিনার। রাত্রিরের ডিনারটা আমরা রুমেই চেয়ে নিয়েছি। ভাত নিয়েছি, ভাত ছাড়া আপনারা কিন্তু রুটিটাও নিতে পারেন। ভাতের সঙ্গে দিয়েছে এই যে আলু ভাজা, আর এরকম একটা তরকারি রয়েছে, আর এই ডাল, চিকেন, আর এখানে রয়েছে দই। ডিনারটা কমপ্লিট করি, করে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছিলাম শিমলিপাল টাইগার রিজার্ভ ঘুরে দেখতে। সেখানে দেখেছিলাম আদিবাসী জনজীবন এবং বেশ কিছু জলপ্রপাত। একটা গোটা দিন কিভাবে জঙ্গলের মধ্যে কাটিয়েছিলাম সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে।